সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৭ নম্বর অধ্যায়ের পরিসংখ্যানের যে অনুশীলনী ১৭ রয়েছে সেটির ১২ নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটির সমস্যাগুলো যে ৩টা সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব। আর এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের সৃজনশীল পরীক্ষায় অবশ্যই আসবে। এই নিয়মে আসবে। যেমন এখানে এই কয়জনের দেওয়া আছে 50 জন, কিন্তু পরীক্ষায় 50 জনের আসবে না, সেখানে 20 জন 25 জন বা 30 জনের আসবে। এখানে 50 জনের দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যে অঙ্কগুলো সেগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা হওয়ার জন্য এই বড় সংখ্যাগুলো দিয়ে সমস্যা সমাধান করে যে কিভাবে করতে পারেন সেটার জন্য এখানে দেওয়া আছে। আমরা আজকে ঠিক করব। হয়তো পরীক্ষাতে উপাত্ত এখানে 50টা দেওয়া আছে, সেখানে হয়তো 20টা বা 25টা দেওয়া থাকবে। আমরা আজকে 50টা দিয়ে এই প্রশ্নগুলোর এই উত্তর করব। আসেন চলেন আমরা শুরু করি। এখানে বলা হয়েছে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো নিম্নরূপ। তাহলে এখানে 50 জনের নাম্বার দিয়েছে, উপাত্ত সংখ্যা 76, 65, 98 এভাবে 50 জনের দেওয়া আছে। ক নাম্বারে বলা হয়েছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ। তাহলে এখানে বলা হয়েছে প্রদত্ত যে এটা একটা তথ্য, এই তথ্যটার ধরন কিরকম। আর আরেকটা প্রশ্ন বলা হয়েছে কোন নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা কি নির্দেশ করে। তাহলে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ। তাহলে দেখেন এটা কিন্তু সাজানো নাই, অর্থাৎ সিরিয়ালি নাই। ঊর্ধ্বক্রম আমরা জানি, ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম দুইভাবে বিন্যস্তকরণ দুইভাবে করা যায়। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অর্ধক্রম। এই ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, বা অর্ধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এভাবে কোনোভাবে দেখেন সাজানো নাই, এগুলো যেহেতু এলোমেলো, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত তথ্যটির ধরন অবিন্যস্ত তথ্য, অবিন্যস্ত। তারপরে বলছে কোন এক নিবেশনে একটি শ্রেণী গণসংখ্যা কি নির্দেশ করে। চলেন আমরা সেটা লিখি। তাইলে আমাদের প্রশ্নে যে বলা হয়েছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ, তাহলে আমরা লিখবো প্রদত্ত তথ্যটি একটি অবিন্যস্ত উপাত্ত। এরপরে বলা হচ্ছে কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে। তাহলে একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে। তারপরে ক নাম্বারে বলা হয়েছে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে উপযুক্ত শ্রেণী গণসংখ্যা সারণী আমাদের মনে রাখতে হবে। গণসংখ্যা সারণী করতে হলে 3টা জিনিস বের করতে হয়। একটা হচ্ছে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা বা উপাত্তগুলো আমাদের বের করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে উপাত্তের পরিসর বের করতে হবে। 3 নম্বরে হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে হবে। মনে রাখবেন, আমি আবার বলছি, আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে প্রথমে উপাত্তের এই সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করবেন, তারপরে উপাত্তের পরিসর, তারপর শ্রেণী সংখ্যা বের করবেন। আসেন আমরা বের করি। তাইলে দেখেন এখানে সবচেয়ে সর্বোচ্চ মান হচ্ছে 98 আর সর্বনিম্ন মান হচ্ছে 32। 32 এর ছোট আর কোনো সংখ্যা উপাত্ত নেই, 98 এর বড় কোনো। তাহলে আমরা সেটা লিখেছি। এরপরে এখন উপাত্তের পরিসর বের করতে হবে। কি করতে হবে? উপাত্তের পরিসর। তাহলে উপাত্তের পরিসর কি? সুতরাং উপাত্তের পরিসর, উপাত্তের পরিসরে একটা সূত্র আছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন মান প্লাস 1, মানে প্লাস 1। তাহলে সর্বোচ্চ মান কত? 98 মাইনাস সর্বনিম্ন মান কত? 32। তাইলে যদি আমরা প্লাস 1টা বসে যাবে, তাহলে আমরা মাইনাস করি 8 থেকে যদি 2 যায়, 8 থেকে যদি 2 যায় 6, অর্থাৎ 6, 9 থেকে যদি 3 যায় তাও 6, তাহলে প্লাস 1। তাহলে এখন যোগ করেন, 6 আর 1 যোগ করলে 7, 6টা বসে যাবে। তাহলে উপাত্তের পরিসর 67, অর্থাৎ 32 থেকে 98 পর্যন্ত পরিসর আছে কত? 67টি। আশা করি এতটুকু বুঝছেন। এখন 3 নম্বরে কি বলছিলাম? শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাদের একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। যেহেতু এখানে বলা নাই, বলেছেন উপযুক্ত শ্রেণী ব্যক্তি ধরে। তাহলে শ্রেণী ব্যক্তি মানে এই একটা শ্রেণী মান আছে, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে। তাহলে আমরা দেখেন একটা জিনিস খেয়াল করব, এখানে পরিসরটা আমরা খেয়াল করব। পরিসর কত? 67। তাহলে আমরা যদি শ্রেণী ব্যক্তি 5 ধরি, ধরেন একটা শ্রেণীতে 5টা উপাত্ত করে দিই, তাইলে অনেকগুলো লাগবে।
তাহলে এটা যদি 50-এর বা 40-এর উপরে থাকে উপাত্তের পরিসর, তখন আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরবো। 5ও ধরতে পারেন, 10ও ধরতে পারেন, 15 ধরতে পারেন। তাহলে আমরা কত ধরবো? 10। তাহলে আমরা কি লিখবো? উপযুক্ত যেহেতু বলছে, তাহলে শ্রেণীব্যাপ্তি 10 ধরে বা 10 ধরলে শ্রেণী সংখ্যা আমাদের কি বের করতে বলছি? শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যার সূত্র কি? উপাত্তের যে পরিসর সেটা আমরা উপরে লিখবো, না লিখলেও চলবে, আমি লিখে দিচ্ছি বোঝার জন্য। উপাত্তের পরিসরকে এই শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ দিব। কি দিয়ে? শ্রেণী। এগুলো সূত্র আছে, আমি ওই আগে সূত্র পরিসংখ্যানের সকল সূত্রগুলো দিয়েছি। আপনারা ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে এখন উপাত্তের পরিসর কত? 67 আর শ্রেণী ব্যক্তি কত? 10। তাহলে ভাগ করলে কত? 67 কে যদি 10 দিয়ে ভাগ দিই 6.7, 6.7। তাহলে এটাকে আমরা দেখেন 6, এটা পূর্ণ সংখ্যা, দশমিকের পরে আরো কিছু সংখ্যা আছে। তাহলে ধরেন আমরা একটা, আমি স্বাভাবিকভাবে বুঝাই, আমি যদি বলি বেঞ্চ, আমাদের স্কুলে বেঞ্চ আছে, মাদ্রাসায় বেঞ্চ আছে, ওই বেঞ্চগুলোতে যদি বলি আমি 10 জন, প্রত্যেক বেঞ্চে কতজন? 10 জন 10 জন করে বসবে। তাহলে 10 জন 10 জন বসলে আমাদের মোট ছাত্র সংখ্যা কত? ধরেন 67 জন। 10 জন 10 জন 10 জন বসবে। 6টা বেঞ্চে যদি আমরা বসে, আমাদের যদি 6টা বেঞ্চে 10 জন 10 জন বসে, 60 জন বসতে পারবে। তো 60 জন বসলে আরো 7 জন বাকি থাকবে, অর্থাৎ দশমিকের পরে 7, তার মানে আরো 7 জন বাকি থাকবে। তাহলে 7 জন তো আর 6 বেঞ্চে বসতে পারবে না, কারণ 10 জন 10 জনই বসতে হবে, অর্থাৎ 10 জন রুল 1 থেকে 10, তারপরে 11 থেকে 20 এভাবে। তাহলে আর 7 জন কোথায় বসবে? আরো একটা বেঞ্চ লাগবে। তাহলে কয়টা লাগবে? 7টা লাগবে। দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ করে বসাই দিবেন। তাহলে এখানে লিখে দিতে হবে প্রায়। তার মানে আমাদের প্রায় 7টা বেঞ্চ লাগবে। আমাদের 3টা কাজ হয়ে গেল: সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, তারপরে উপাত্তের পরিসর, শ্রেণী সংখ্যা। এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণীটি আঁকবো। তাহলে এখন আমরা কি করব? এভাবে একটা চক আঁকবো। তাহলে এখানে যেহেতু শ্রেণী সংখ্যা 7 বলা হয়েছে, তাহলে 7টা গণ আঁকবো, 7টা শ্রেণী আঁকবো, তার সাথে আরো 2টা বাড়তি আঁকবো। এই এইভাবে আমি চকটা এঁকে রেখেছি আগে থেকে। এভাবে আমরা 2টা বাড়তি আঁকবো, উপরে একটা, এইভাবে এইগুলো বিবরণ লেখার জন্য, নিচে একটা মোটের জন্য এভাবে আঁকবো। মোট 9টি আমি আঁকেছি, 7টি আমাদের শ্রেণী রেখেছি। তাহলে এখন এগুলোতে আমরা কিভাবে লিখবো? এখানে দেখেন সর্বনিম্ন মান কত? 32। তাহলে আমরা এখানে সর্বনিম্ন মানটা লিখবো 32। তাহলে আমরা শ্রেণী ব্যক্তি কত ধরছিলাম? 10। কত ধরছি? 10। তাহলে 32 থেকে 10 হলে কত হবে? 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41। আপনারা আবার 42 দিয়ে দিয়েন না। 32 থেকে 10 হিসাব করলে 42 হবে না, 41, 32টা সহ হিসাব করতে হবে। তাহলে আমাদের আর দেখার দরকার নাই। আমাদের সর্বোচ্চ মান কত? 98। তাহলে শ্রেণী, 7টা শ্রেণীতে আমরা এভাবে লিখে, তাহলে আমরা 7টা শ্রেণীতে 41-এর পরে কত? 42। 42 থেকে কত হবে? 51। 10 ঘর 10 ঘর দরকার হলে আঙ্গুলে হিসাব করে করবেন। 51 কত? কত? 52। 52। 52 থেকে কত হবে? 61। এটা একটা যদি করতে পারেন, এগুলো সেম সব হবে। তাহলে এখানে 61 এর পরে কত হবে? 62। এটা 61 আছে, এটা 71 হবে। এটা 62 আছে, এটা 72 হবে। এটা 81 হবে। এটা 82 হবে। এটা 91 হবে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6টা, আরো একটা লাগবে। তাহলে 92 থেকে 101, মানে 101। আমরা 7টা শ্রেণীতে ভাগ করলাম। এখন আমাদের কাজ হবে এই টালি চিহ্নগুলো যদি আমরা বের করতে পারি। স্যার এটা কিভাবে বের করব? দেখেন 32 থেকে 41, তার মধ্যে এখানে টালি চিহ্ন হবে আমাদের যে উপাত্তগুলো উদ্দীপকে দেওয়া আছে, সেখানে 32 থেকে 41 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, উপাত্তগুলো আছে, সেগুলো কয়টা আছে, কয়বার আছে, সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে এগুলো আমরা কেমনে হিসাব করব? দেখেন আমরা 32 থেকে 41 কোনটা কোনটা আছে এতগুলো খোঁজার দরকার নেই, সিরিয়ালে আমরা করব। এটা কত? 76। 76 কোন ঘরে পড়বে? এই 72 থেকে 81 এর ঘরে। তাহলে এখানে আমরা কত দিব? একটা আঁক দিব, টালি চিহ্ন একটা দিব। তারপরে 65 65, 65 কোন ঘরে? এই ঘরে, এখানে একটা আঁক দিব। 98 কোন ঘরে? এই 98 এই ঘরে থাকবে, 92 থেকে 101 এর ভিতর। তারপরে কত? 79, 79 কোন ঘরে? এই 72 থেকে 81 ভিতরে। তারপরে কত? 64, 64 কোন ঘরে পড়বে? এই ঘরে। এভাবে আমরা সবগুলো সিরিয়ালি যে যে ঘরে আছে একটা 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 আঁক দিয়ে আমি এখানে বের করে ফেলেছি। যেহেতু সময় স্বল্পতার কারণে অনেক সময় লাগবে, তাহলে আমি বুঝাইতে পেরেছি। 76 যে ঘরে হবে 76 সেখানে একটা আঁক দিবেন। এভাবে যেটা যে ঘরে হবে সেখানে আঁকগুলো দিয়ে দিবেন। আঁকগুলো দিয়ে দেওয়ার পরে 4টা হলে এইদিকে এটা 5টা করে দিবেন। এভাবে আমি
তালে চিহ্নগুলো করেছি। এখন এখানে কয়টা 4, তাহলে এখানে 4, এখানে 4 মানে 4, এখানে 5টা 6টা 7টা 7, তাহলে এখানে 5টা 5টা 10টা 11 12 13 13, তাহলে এখানে কত 5টা আর 5টা তাহলে কত 10টা, এখানে 5টা আর 2টা 7টা, তাহলে এখানে 5টা, তাহলে মোট গণসংখ্যাকে আমরা n হিসাবে ধরি, অর্থাৎ মোট গণসংখ্যা কত এগুলো যোগ করলে দেখবেন 50 হবে। তাহলে আমাদের গণসংখ্যা সারণী শেষ। এখন আমরা 3 নম্বরে গ নম্বরে যেটা বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গড় নির্ণয়, চলেন আমরা সেটা শুরু করি। আশা করি গণসংখ্যা সারণী যদি পরীক্ষা আসে অবশ্যই পারবো। তাহলে গ নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তাহলে আমি একটি চক করে রেখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি প্রয়োজনীয় সারণী রাখবে। এই সারণীটি অবশ্যই আপনারা মনে রাখবেন। এই গণসংখ্যা আমরা খ নম্বরে যে গণসংখ্যা নিবেশন সেম থাকবে, শুধু এখানে মধ্যমান আর ধাপ বিচ্যুতি FIUI এটা বাড়বে। তাহলে আমরা গণসংখ্যা থেকে যে শ্রেণী ব্যক্তিটা লিখেছি সেগুলো আমি আগে লিখে রেখেছি। গণসংখ্যা যেগুলো পেয়েছি গণসংখ্যা সারণী থেকে লিখেছি, আবার আপনি উপাত্ত থেকে খুঁজে বের করার দরকার নেই, গণসংখ্যা সারণীতে যেভাবে দেওয়া আছে সেভাবে বের করে ফেলবেন। তাহলে গণসংখ্যা কত এটা আমরা, তাহলে এফআই সামেশন এফআই, এটাকে এনও লিখি, এফআই সমান এন সমান কত 50। তাহলে আমাদের এখানে একটা কলাম বাড়লো, সেটা কি মধ্যমান। তাহলে মধ্যমানটা কি শ্রেণীর মধ্যমান, এই দুইটার মধ্যমান আমরা আগেও শিখেছি, আমি সূত্রের সাহায্যে শেখানো দেখিয়েছি। মধ্যমান মানে নিম্নমান আর ঊর্ধ্বমান যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে আমরা যদি এখানে যদি করি 32 এর সাথে যদি 41 যোগ করি ভাগ 2, তাহলে কত 32 আর 41 কত 73, 73 কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে এই 35 34.5, কত হবে 34.5, আপনারা ক্যালকুলেটর দিয়ে দেখবেন 34.5, তাহলে 34.5, তাহলে আমরা এটা 34.5 যদি একটা বের করতে পারে আরগুলো বের করার দরকার নাই। আরগুলো কিভাবে করবেন, ও 10 যোগ করে দিবেন। 34 এর পর কত হবে 46, 44.5, 46 এর পরে 10 যোগ করলে কত 56.5, 56 এর পরে 10 যোগ করলে, এভাবে আমরা একটা বের করতে পারলে সবগুলো অটোমেটিক বেড়ে যাবে। এটা হবে 76.5, এটা হবে 86.5, আর এটা হবে 96.5। আশা করি বুঝাইতে পেরেছি। এখন এটা হচ্ছে দাব বিচ্যুতি। দাব বিচ্যুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ইউআই সমান ইউ। দাব বিচ্যুতির একটা সূত্র আছে, সেটা কি এক্স আই থেকে মাইনাস এ বাদ দিতে হবে, আর এইচ, এইচ মানে শ্রেণী ব্যক্তি, এ মানে হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়। তাহলে আমরা এটা কোথায় পাবো, শ্রেণী ব্যক্তি এইচ, এইচ মানে শ্রেণী ব্যক্তি মানে 10, শ্রেণী ব্যক্তি আমরা জানি এক্স আইও পাইছি, মধ্যমান এইগুলো যে এই শ্রেণীর কাজ করলে মধ্যমান 34.5 এর কাজ করব। এটা কোথায় আনুমানিক গড়। মনে রাখবেন গণসংখ্যার মধ্যে সবচেয়ে যেটা বড়, তাহলে সবচেয়ে বড় কত 13, সবচেয়ে বড় কত 13, তাহলে 13 এর যে মধ্যমানটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, ধরবো, মনে থাকবে। আমি আবার বলছি, গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটার মধ্যমান যেটা থাকবে সেটাকে আমরা আনুমানিক গড় ধরবো। ক্লিয়ার। তাহলে এখন এক্স আই মাইনাস এক্স আই মানে কত, এটার এক্স আই মানে 34.5, তার থেকে এটা বাদ দিতে হবে, মাইনাস মানে 66.5, 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেটর করলে আসবে। আমি ক্যালকুলেটর ছাড়া সহজে কিভাবে করতে পারবে সেটা আমি বলছি। তাহলে আনুমানিক গড় যদি আমরা নির্ধারণ করতে পারি, তার সোজা আমরা জিরো দিব, তার সোজা আমরা কি দিব, জিরো দিব। জিরো দেওয়ার পরে উপরের দিকে কি হবে, -1, -2, -3, উপরের দিকে মাইনাস, এভাবে আরেকটা ঘর থাকলে -4 হতো, আর নিচের দিকে কত হবে 1 মানে +1, +2, +3। আশা করি এটা আপনারা যদি এটা বাইর করেন, মানে 34.5 থেকে যদি 63.5 বাদ দেন কত আসবে, -30, -30 মানে -30, 30 কে যদি 10 দিয়ে ভাগ দেন 3 10 30, তাহলে 3 -3, এটা -3 আসবে। তাহলে এভাবে আসবে। তাহলে আমরা দাব বিচ্যুতিটা আশা করি বুঝাইতে পেরেছি। এখন FIUI মানে কি, এখানে আপনারা চাইলে লিখতে পারেন গণসংখ্যা গুণ দাব বিচ্যুতি, তা লিখতে পারেন, নাইলে FIUI, তার মানে FI মানে হচ্ছে গণসংখ্যা আর UI মানে দাব বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যা আর দাব বিচ্যুতি গুণ করে এখানে বসাইতে হবে গুণফলটা। তাহলে গুণ করে 3 4 এ 12, এখানে মাইনাস আছে মাইনাস বসাই দিব, 4 দুগুণে 8, মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, 7 একে 7 মাইনাস, 13 শূন্য 0, 10 একে 10, 7 দুগুণে 14,
3 5 15। এখন আমরা এই সবগুলো যোগ করব। সবগুলো কি করব? তাহলে এটাকে আমরা লিখব সামেশন এফআই ইউআই। সামেশন মানে হচ্ছে যোগফল। তাহলে এই সবগুলো আমরা যোগ করে কত পাই? তাহলে দেখেন এখানে এসে অনেকে আটকায় যান। আমি সহজে বলছি, মাইনাসে যেগুলো আছে সেগুলো আগে যোগ করে ফেলবেন। তাহলে মাইনাসের গুলো যোগ করেন। 12 8 7 12 আর 8 এ 20, 20 আর 7 এ 27। তাহলে কত? মাইনাস 27। মাইনাস কত? 27। তাহলে এর আমি এখানে লিখি মাইনাস কত? 27। তাহলে প্লাসের গুলো যোগ করেন, শূন্য তো হিসাবে আসবে না। 10 14 24, 24 আর 15 যোগ করলে 39। তাহলে প্লাসের গুলো হচ্ছে প্লাস 39। এখন প্লাসের সংখ্যাগুলো বড়, যোগফল বড়, মাইনাসেরটা ছোট। তাহলে 39 থেকে যদি 27 বাদ দিই কত আসবে? 12। কত আসবে? 12। এখানে মাইনাসের সংখ্যাগুলো বড় না প্লাসের সংখ্যাগুলো? অবশ্যই প্লাসের সংখ্যা 39। তাহলে 39 থেকে 27 গেলে 12, বড়টার আগে প্লাস, সেজন্য এখানে প্লাস। তাহলে সামেশন এফ আই ইউ আই অর্থাৎ এই সবগুলো যোগ করলে আমরা পাবো কত? 12। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই চকটা যদি আমরা করতে পারি অবশ্যই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমরা এখন বের করব। এখন আমরা সূত্র দিয়ে এই মানগুলো শুধুমাত্র আমরা বসাই দিব। তাহলে এখন আমরা গড় সমান সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি জানি? এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। তাহলে আমরা মানগুলো বসাই। এ সমান কত? আনুমানিক গড় কত? 63.5 যোগ সামেশন এফ আই ইউ আই কত? 12। তাহলে 12টা লিখলাম। এন সমান কত? গণসংখ্যা। এন মানে হচ্ছে মোট গণসংখ্যা কত? 50 ইন্টু এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কত? 10। তাহলে আমরা একটা কাজ করি, এটা 63.5 থাকবে কারণ যুগের কাজ আগে না, এটা সরলীকরণ, গুণ আর ভাগের কাজ আগে। তাহলে আমরা শূন্য আর শূন্য কাটে দিলে এখানে 1, লব 12 কে 12 আর 5, 12 কে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে আমি যদি এখানে রাফ করি, 5 দিয়ে যদি 12 কে ভাগ দিই, 5 দুগুণে 10, 12 থেকে 10 গেলে 2, এখানে দশমিক দিলে এখানে শূন্য, 4 5 এ কত? 20। তাহলে 2.4 2.4। এখন 2.4 আর 66.5 যদি আমরা যোগ করি, তাহলে 63 আর 2 যোগ করলে কত? 68। পূর্ণ সংখ্যা যোগ দশমিক দিলাম, দশমিক সংখ্যা যোগ করি, 5 আর 4 যোগ করলে কত? 9। এটা হচ্ছে আনসার। আশা করি আমরা এই সৃজনশীলটা বুঝেছি। এটাতে অবশ্যই এরকম একটি পরীক্ষা অবশ্যই আসবে। এটা যদি আমরা করতে পারি 10 নম্বরে 10 পাবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।